হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, আজ আবার গল্পের শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্তরার গলার অবস্থা সামান্য খারাপ, তাই আজ গল্প পাঠের দায়িত্ব আমার, মানে আপনাদের বন্ধু প্রীতমের। চলে এলাম আবার আপনাদের প্রিয় ধারাবাহিক গল্প তোমাকে ভালোবেসের পঞ্চম পর্ব নিয়ে। আজ গল্প পাঠে তো আমি রয়েইছি, আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় রয়েছে জিনিয়া, চৈতালি, সমৃতা। তাহলে আর খুব বেশি ভনিতা না করে বরং সোজাসুজি শুরু করি আজকের পর্ব। তবে হ্যাঁ, শুরু করার আগে কিন্তু আবার একবার অনুরোধ করব, যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় নোটিফিকেশন। মেয়ের কাছে ছুটে গেল সূর্য, কিন্তু ছোট্ট তুলোর কাছে আছে ক্যাপ্টেন তিতির নির্দেশ। সহজে বাবাইয়ের সঙ্গে দেখা করা যাবে না, তাই বাবাইকে আসতে দেখেই এক ছুটে আবার ড্রেসিং রুমে পালিয়ে গেল তুলো। এতগুলো বাচ্চা মেয়ের মধ্যে আর কোথাও তুলোকে খুঁজে পেল না সূর্য। স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, তাই সবাই খুব ব্যস্ত, আর কাউকে বিরক্ত করল না। মন খারাপ করে ফিরে এলো বাড়ি। তুলোরও যে মনে মনে কষ্ট হয়নি এমনটা নয়, তবে তিতির কথাও একেবারে ফেলে দিতে পারছে না। সত্যি তো, অনেক দিন ধরে চেষ্টা করেছে বাবাইয়ের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু বাবাইটা এত পচা হয়ে গেছে যে ওর সঙ্গে কথাই বলছে না। অভিমানে চোখে জল চলে আসছে তুলোর। বাড়ি ফিরে দিদুনের সঙ্গে গল্পও করেনি, সোজা চলে গেছে ঘুমোতে। রাত তখন প্রায় 1টা। বিড়বিড় করে কেউ কথা বলছে সমানে। আওয়াজটা কানে আসতেই ঘুমটা ভেঙে গেল মালা দেবীর। চলে যেন ভয় লাগছে। তুলো, তুলো, কি করছিস মা? কি করছিস? কি হয়েছে মা? ও তুলো, তুলো। ঘুমের ঘোরে তখনও সমানে কথা বলে চলেছে তুলো। তুলো, এই তুলো, কি হয়েছে মা? ধরফর করে ঘুম থেকে উঠে বসলো তুলো। তখনও মনে মনে কথা বলেই চলেছে ও। তুলো, এই তুলো, কি হয়েছে মা? আমায় বল, স্বপ্ন দেখছিস? ভয় পেয়ে গেলেন মালা দেবী। ঠিক এই অবস্থাতেই তৃণাকে উনি দেখেছিলেন বেশ কিছু বছর আগে। ঘুমের মধ্যে বিড়বিড় করত মেয়েটা, তারপর ওই চমকে উঠত, সারা রাত বসে বসে কাঁদত। অনেক সময় লেগেছিল মেয়েটাকে ওই অবস্থা থেকে স্বাভাবিক হতে। কিন্তু তুলোর এমন কি হলো? মেয়েটা ভয় পেয়ে আছে বুঝতে পেরে ওকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন মালা দেবী। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তুলো? আমায় বল খুলে মা। বাবাইয়ের সঙ্গে দেখা হওয়ার বিষয়টা মনে মনে অনেকক্ষণ ধরে ভেবেছে তুলো, আর তার প্রভাবই পড়েছে ঘুমের মধ্যে। দিদুনের কাছে আর কিছু চেপে রাখতে পারল না তুলো, ধীরে ধীরে সবটাই বলে ফেলল। দেখা যখন হলো, একবার কথা বলতেই পারতিস। নিশ্চয়ই ছেলেটা খুব কষ্ট পেয়েছে। পাক, আরো কষ্ট পাক। আমিও তো কষ্ট পেয়েছি দিদুন। সবার বাবাই আছে, কিন্তু আমার বাবাই। ওরকম করে বলতে নেই তুলো,
তোমার বাবাই সত্যিই তোমাকে খুব ভালোবাসে। যেদিন তুমি বড় হবে সেদিন বুঝতে পারবে কেন তোমার বাবাই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আমার মেয়েটা বড্ড অবুঝ, অনেক বোঝানোর পরও কিছুতেই বিষয়টা বোঝার চেষ্টা করেনি। একবারও চেষ্টা করেনি সৌর্যর দিকটা ভেবে দেখার। শুধুমাত্র অহেতুক একটা ভয় আর জেদকে প্রাধান্য দিয়ে। যাকগে, ওসব বাদ দাও। হঠাৎ করেই চুপ পড়ে গেলেন মালা দেবী। আবেগের বশে কি বলে ফেলছেন বুঝতে পেরেই নিজেকে সংযত করলেন ছোট্ট মেয়ে তুলোর সামনে। ওর এসব বোঝার বয়স হয়নি। ওর ছেলেবেলাটা কখনোই নষ্ট হতে দিতে চান না মালা দেবী। কি হলো দিদুন, তুমি চুপ করে গেলে? কিসের ভয়? মা কিসের ভয় পেয়েছিল? বলো না দিদুন, বলো না। কিছু নয় তুলো, তুমি তো এখন অনেক ছোট, এইসব তুমি বুঝতে পারবে না। তার চেয়ে বরং আবার যদি বাবাই তোমার সাথে কথা বলতে আসে তাহলে তুমি কথা বলো, কেমন? মা যদি জানতে পেরে রাগ করে তখন? তোমার মন কি চায় তুলো? তোমার কি ইচ্ছা করে বাবার সঙ্গে কথা বলতে? খুব ইচ্ছে করে দিদুন, কিন্তু মা যদি বকে? তোমার মাকে আমি সামলে নেব তুলো। তোমার যেটা ইচ্ছা করে তুমি সেটাই করবে। অনেক হয়েছে তৃণার জেদ রাগ, এবারের শেষ দেখে তবেই আমি ছাড়বো। সাবাস দিদুন, আমার দিদুন বেস্ট দিদুন। তাই বুঝি? হ্যাঁ তাই তো। দু চোখ মেলে দিদার বলে যাওয়া সমস্ত কথা শুনল তুলো। কিছু বুঝল আর অনেকটাই বুঝল না। শুধু মনের মধ্যে কেমন একটা হতে থাকলো, বাবাই নিশ্চয়ই ওর সঙ্গে আবার যোগাযোগ করবে। এবার আর তিতির কথায় পাত্তা দেবে না। বাবাইয়ের সঙ্গে অনেক কথা বলবে আর অনেক অনেক অভিযোগও করবে। আর কথা নয়, এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। এক্সকিউজ মি, ভিতরে আসবো? আরে রিপোর্টার বাবু, আজকে আমাদের স্কুলে কি ব্যাপার? একটা বিশেষ কারণে চলে এলাম রে। মনে পড়ে আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে তুলিকা নামের একটি মেয়ে খুব সুন্দর গান গেয়েছিল। আমার এত ভালো লেগেছিল যে ওকে একটা প্রেজেন্টেশন দেওয়ার খুব ইচ্ছে করছিল, কিন্তু সেদিন তো সঙ্গে কিছু ছিল না। তাই আজকে ওর জন্য একটা খেলনা আর কিছু গিফটস এনেছি। তুই যদি অ্যালাউ করিস তাহলে আমি নিজে হাতে ওগুলো দিতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, আপত্তি থাকবে কেন? বাড়িতে সারা রাত ভেবেছে সূর্য, যেভাবেই হোক মেয়েটার মান ভাঙাতেই হবে। অবশেষে সকাল হতেই পৌঁছে গেছে স্কুলে। এইভাবে অস্থিরতা নিয়ে কোনো কাজ করতে পারবে না সূর্য। কোনো ঘটনাই অকারণ হতে পারে না। এত বছর বাদে সূর্যর সঙ্গে তুলোর দেখা হওয়াটা কখনোই কোইন্সিডেন্স হতে পারে না। নিশ্চয়ই এর পিছনে কোনো বড় কারণ আছে। হয়তো ভাগ্য বিধাতা অন্য কিছু ভেবে রেখেছেন। আর তাছাড়াও তুলো যখন ওকে চেনে তখন নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যার জন্য বাবাইয়ের ওপর এত অভিমান। ম্যাম, মে আই কাম ইন? হ্যাঁ তুলিকা, আমি ডাকছিলাম, এদিকে এসো। তোমার গান শুনে এই স্যারের খুব ভালো লেগেছে, তাই উনি তোমাকে একটা প্রাইজ দেবে বলে এসেছেন। ওকে ম্যাম। বাবাইকে দেখে ছোট্ট তুলো অবাক হয়ে গেল। এত সকালে ওর স্কুলে বাবাই এসেছে, নিশ্চয়ই ওর সঙ্গে দেখা করতে। ইচ্ছে করছে এক ছুটে গিয়ে বাবাইকে জড়িয়ে ধরতে, কিন্তু কোথাও যেন কি একটা বাধা দিচ্ছে ওকে। আসলে শুধুমাত্র সৌর্যর গুণাগুণ পেয়েছে মেয়েটা এমনটা তো নয়, সেই সঙ্গে তৃণার তীব্র অভিমানটাও ওর মধ্যে ভরপুর রয়েছে। আজ তুলোর আনন্দ আকাশ ছোঁয়া, তবে এতটুকু বাচ্চা হলেও যথেষ্ট পরিণত। তাই মনের আনন্দকে মনের মধ্যে চেপে রাখতে ওকে কেউ শিখিয়ে না দিলেও ও বেশ ভালোভাবেই রপ্ত করেছে।
আজ প্রথমবার জ্ঞান অবস্থায় বাবাইকে এত কাছ থেকে দেখছে, অথচ বাবাইকে জানালে চলবে না যে কতটা এক্সাইটেড তুলো। তাই এক্সাইটমেন্টটা মনের মধ্যে দমিয়ে রেখে বরং মুখে রাগের ছাপ স্পষ্ট করে রাখল। শহরের মধ্যেই সবুজে ভরা এই স্কুলের প্লেগ্রাউন্ডের একটা বেঞ্চে তুলো বসেছে বাবাইয়ের পাশে, তবে মাঝে রয়েছে প্রায় 2 হাত দূরত্ব। এতটুকু মেয়ে রাগে নাক ফুলিয়ে বাঁ দিকের ভ্রুটা উঁচু করে আর চোখে মাঝে মাঝে বাবাইয়ের দিকে দেখে নিচ্ছে, অথচ কোনো কথা নিজে থেকে বলছে না। সৌর্য গোটা ব্যাপারটা প্রথম থেকেই লক্ষ্য করেছে। এতটুকু বয়সে নাকের ডগায় এত রাগ নিয়ে তুলোকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছে সৌর্য, ঠিক যেন প্রতিবিম্ব। আসলে সৌর্য নিজেও যে এমনটাই ছিল, চাপা স্বভাবের, ঠিক নারকোলের মতো, বাইরে থেকে কঠিন অথচ ভেতর থেকে জলবৎ তরল একটা মানুষ। প্রথম মৌনতা ভাঙল বাবাই নিজেই। কি তুলো, বাবাইয়ের সঙ্গে কি কথা বলা যাবে না? কথা বলার কারণ? বাবাইয়ের সঙ্গে কথা বলার কোনো কারণ থাকে কি? নিশ্চয়ই থাকে। বাবাইয়ের সঙ্গে কথা বলতে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাহলে কথা বলার কারণও থাকতে হয়। এসব কে শেখালো তোমায় তুলো? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলার মানে? কেন, আমি কি ভুল বললাম? খোলসা করে কিছু না বললেও কিছু একটা গন্ডগোল যে আছে সেটা খুব ভালোই বুঝতে পারছে সূর্য, কিন্তু কি সেই গন্ডগোল সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। আমি ঠিক বুঝতে পারলাম না তুলো, তুমি এই অ্যাপয়েন্টমেন্টের কথা বললে কেন? কেন বাবাই, তুমি জানো না? তোমাকে কেউ বলেনি? তোমাকে তো আমি কতবার ফোন করার চেষ্টা করেছি। যতবার ফোন করার চেষ্টা করেছি, ওই আন্টিটা বারবার বলেছে সৌর্য গাঙ্গুলির সঙ্গে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সে কি, কোথায় ফোন করেছিলে তুমি? কেন, তোমার অফিসে। আমার অফিসে? আমার অফিসের নাম্বার তোমায় কে দিল তুলো? দেওয়ার কি আছে, গুগল সার্চ করলেই তো পাওয়া যায়। ওরে পাকা বুড়ি, গুগল সার্চও জানিস? তা তুই কল করেছিলি ওই নাম্বারে? কই, আমাকে তো কেউ বলেনি। হ্যাঁ, কল করেছি তো, অনেকবার কল করেছি। সরি তুলো, আর কখনো হবে না এমনটা। অফিসের ওই আন্টিটাকে আমি ভীষণভাবে বকে দেবো, বেশ? তুলোকে এবার আগের থেকে খানিকটা নরম মনে হলো রাগ খানিকটা গলেছে। তাই খানিকটা সাহস জুগিয়ে এতটুকু মেয়েটাকে সৌর্য জিজ্ঞেস করলো, তুই কি আমার উপর এখনো রেগে আছিস? খুশি আবার কি কোনো কারণ আছে? উড়ি বাবারে, তা এত রাগ করা কি ভালো বল? আমি না তোর বাবাই হই? বাবাইদের অনেক ডিউটি থাকে, সেটা তুমি জানো? তাই বুঝি? তা বাবাইদের কি কি ডিউটি থাকে? প্যারেন্টস টিচার মিটিংয়ে যেতে হয়, পুজোর সময় শপিং করাতে নিয়ে যেতে হয়, উইকেন্ডে রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হয়, মাঝে মাঝে ভ্যাকেশন প্ল্যান করতে হয়। এর কোনটা করো তুমি? ওরে পাকা মেয়ে, এত কিছু তুমি শিখলি কার কাছ থেকে? কেন, স্কুলের বন্ধুদের তো দেখি। আর তাই তোরও ইচ্ছে হয়, তাই তো? হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু তোর মা তো আমার সঙ্গে আড়ি করে দিয়েছে। বললেই হলো, মা তো তোমার জন্য লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করে। তৃণা এখনো সৌর্যর কথা ভাবে, আর সৌর্যর ছবি দেখে চোখের জল ফেলে। সত্যি ব্যাপারটা সৌর্যর কাছে ভীষণ আনএক্সপেক্টেড। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে তুলোকে বলল, তাই বুঝি? তা তুই কি করে জানলি? কেন, যখন রাত্রিবেলা আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে পাশ ফিরে শুয়ে পড়ে, তখন আমি তো চুপচাপ না ঘুমিয়ে পড়ে থাকি। কতবার দেখেছি মোবাইলে তোমার ছবি দেখে কাঁদছে। দাঁড়া, তুই বড়দের কাজকর্ম এরকম লুকিয়ে লুকিয়ে দেখছিস, তাই তো? বলে দেব আমি। ভয় দেখাচ্ছ? আমিও বলে দেব।
যে তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে। ওরে পাকা মেয়ে, আবার ব্ল্যাকমেল করছিস? হ্যাঁ, খুনসুটির মধ্যেই বোধহয় সৌর্যর সঙ্গে তুলোর বন্ধুত্বটা খানিকটা জমেই গেল। প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তুলিকার অগ্রিম ছুটিটা আদায় করেছে সৌর্য। যদিও এর জন্যে স্কুল থেকে ফোন গিয়েছিল তুলিকার দিদুনের কাছে। দিদুন পারমিশন দেওয়ার পরেই ছুটি গ্রান্ট হয়েছে। প্রিন্সিপালকে বেশ কিছু তথ্য জানাতে বাধ্য হয়েছে সৌর্য, যদিও উনি রিকোয়েস্ট করেছেন যে এই কথা কখনোই ডিসকাস করবেন না কোথাও। আর সেই মর্মেই তুলোকে নিজের গাড়িতে চাপিয়ে তৃণার বাড়ির দিকে এগিয়ে চলেছে সূর্য। বাবাই, লেফট। গলিটা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সূর্য। সত্যি কি আশ্চর্য না, একই শহরে এত কাছাকাছি থাকে ওর গোটা পরিবার, অথচ সে সম্পর্কে কোনো ধারণাই নেই সূর্যর। কি করে তৃণা সব কিছু ম্যানেজ করলো? খুব কষ্ট পেয়েছে নিশ্চয়ই, কিন্তু কি করবে সূর্য? তৃণার জেদের কাছে বারবারই হারতে হয়েছে ওকে। তৃণা যখন বাড়ি ছাড়ল, ওই একরত্তি মেয়েকে নিয়ে বাপের বাড়িতেই উঠেছিল। তখন অনেকবার চেষ্টা করেছিল সূর্য। শ্বশুর বাড়িতে গিয়ে তৃণার হাতে পায়ে ধরেছিল, প্রায় কিছুতেই রাজি হয়নি তৃণা। শেষে শুধুমাত্র সূর্যর সঙ্গে মেয়ের দূরত্ব তৈরি করার জন্যই কোথায় চলে গিয়েছিল তৃণা কিছুই খোঁজ পায়নি। চেষ্টা করলে পেত না এমনটা নয়, কিন্তু ওই যে অভিমান, এই একটা জিনিস দুটো ভালোবাসার মানুষের মধ্যে এক বিরাট দূরত্ব সৃষ্টি করে দিয়েছিল। আর সেই দূরত্ব অতিক্রম করে দুজনেই একে অপরের কাছাকাছি আসতে চায়নি, বা বলা ভালো আসতে পারেনি। বারবার হার মেনেছে নিজেদের জেদের কাছে। সূর্য চেষ্টা করেনি এমনটা নয়, কিন্তু তৃণা নিজের সিদ্ধান্তে একেবারেই অনড় ছিল। বাবাই বাবাই, ওই রাইট সাইডে দেখো, আঙ্কেলগুলো দাঁড়িয়ে আছে না, ওদের কথাই বলছিলাম তোমাকে। গাড়ি করে আস্তে আস্তে মোটামুটি বাবাইকে সবটাই জানিয়েছে তুলো। মনে মনে বাবাইকে সুপার হিরোর আসনে বসিয়েছে ও। আজ বাবাইয়ের সাথে কথা বলে বুঝতে পেরেছে কোনো ভুল করেনি। বাবাই কথা দিয়েছে ওকে, ওই আঙ্কেলগুলো আর কোনোদিন ওকে বা ওর মাকে বিরক্ত করবে না। গলিতে ঢুকেই চায়ের দোকানটা ডান দিকে রেখে নিজের গাড়িটা বাঁ দিকে পার্ক করলো সূর্য। তারপর ভালো করে লক্ষ্য করতে থাকলো উল্টো দিকের চায়ের দোকানটায়। ভালোই বুঝতে পারছে ও, পাড়ার বখাটে ছেলে এরা, দেখে খুব একটা ভদ্র সভ্য পরিবারের মনেও হচ্ছে না। আসলে বিষয়টা ভদ্র বা অভদ্র বাড়ির নয়, বিষয়টা শিক্ষার, পুঁথিগত নয়, ব্যবহারিক শিক্ষা। শুধুমাত্র পড়াশোনা করে হাজারটা পাশ করলেই প্রকৃত শিক্ষিত মানুষ হবে তার কোনো মানে নেই। শিক্ষা প্রকাশ পায় তার ব্যবহারে, তার প্রাত্যহিক জীবনে। এই ছেলেগুলোর যে কোনো রকমভাবেই শিক্ষা হয়নি ভালো করেই বুঝতে পারল সূর্য, এবং মনে মনে ঠিক করল এদের শিক্ষা দেবে সূর্যই। তবে এখনই নয়, কিছুদিন লক্ষ্য রাখতে হবে এদের উপর, তারপর সুযোগ বুঝে ব্যবস্থা। এমনই ব্যবস্থা করতে হবে যাতে আর কোনোদিনই এরা তুলো বা তৃণাকে কোনো রকমভাবে বিরক্ত করতে না পারে। যদিও এই মুহূর্তে সূর্যর ইচ্ছে করছে গাড়ি থেকে বেরিয়ে সব কটার নাক মুখ ভেঙে দিয়ে আসতে, কিন্তু সেটা করলে যে কারোর জন্য এই বিষয়টা খুব একটা সুবিধের হবে না তা জানেও। সেজন্যই চাইলেও কিছু করতে পারছে না এক্ষুনি। বাবাই চলো, বাড়ি যাবে না? ও বাবাই। হ্যাঁ, নিশ্চয়ই যাব। চলো, চটপট দিদুনের থেকে পারমিশন নিয়ে আমরা দুজন মিলে সারা দুপুর, সারা বিকেল, সারা সন্ধে একসাথে গোটা শহর ঘুরে বেড়াবো। যাবি? তুই যা যা খেতে চাইবি
তাই খাওয়াবো, অনেক গিফটস কিনে দেব, গেমস খেলবো। কি চলবে তো? চলবে কি বাবাই, পুরো দৌড়বে তো। মেয়ের কথা শুনে হাসি পেয়ে গেল সৌর্যর। পুরোপুরি বাবার ডুপ্লিকেট তৈরি হয়েছে ভেবেই বেশ মজা লাগলো ওর। নিশ্চয়ই সারাদিন তুলোর বক বক শুনে সৌর্যর কথা চিন্তা করতে থাকে তৃণা। মনে মনে বলে উঠল, কোথায় পালাবি আমায় ছেড়ে? আমার অংশ তো তোর কাছেই রয়েছে মিঠি। তোর মেয়েই আমাকে বাঁচিয়ে রেখেছে তোর জীবনে। আমি জানি কোনোদিন তুই ভুলতে পারবি না আমাকে, আর আমি ভুলতে দেবও না। তুই আগেও আমার ছিলি, এখনো আছিস, ভবিষ্যতেও থাকবি। আর আমার হয়ে থাকার জন্য এই দূরত্বে তোর আর আমার দুজনেরই কিচ্ছু এসে যায় না। আমি অন্যায় করেছি এতদিন তোদের পাশে না থাকতে পেরে, কিন্তু এখন তুই চাস বা না চাস, তোদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। কোনো ক্ষতি হতে দেব না আমি, তোর আর তোর মেয়ের কোনো ক্ষতি হতে দেব না, কথা দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পৌঁছে গেছি বাবাই। ওই দেখো, ওইটা আমাদের বাড়ি। ছিমছাম ছোট্ট একটা একতলা বাড়ি। মনটা কেমন করে উঠল সৌর্যর। শহরের উচ্চবিত্ত এলাকায় বিরাট বাড়ি সৌর্যর, তা সত্ত্বেও ওর পরিবার শহরের এরকম একটা জায়গায় ছোট্ট একটা বাড়িতে। না না, এই কি করে হবে? কিছুতেই মেয়েকে এই পরিবেশে রাখতে পারবে না সৌর্য। যেভাবেই হোক মেয়েটাকে রাজি করাতেই হবে। ওই পারবে মিঠিকে রাজি করাতে। যেভাবেই হোক এখান থেকে বের করে নিয়ে যাবে ও নিজের পরিবারকে। একটু আগেই ফোন করেছিল তৃণা, আজ রাত্রেই ফিরছেও। অসময়ে কলিং বেল বাজতে এবার একটু অবাকই হলেন মালাদেবী। এত তাড়াতাড়ি ফিরে এলো মেয়েটা। কিন্তু দরজা খুলেই ভূত দেখার মতো চমকে উঠলেন উনি। প্রিন্সিপাল ম্যাম যখন ফোন করেছিলেন প্রথমে একটু খটকা লাগলেও তুলিকার ছুটির বিষয়টিতে আপত্তি জানাননি তিনি। আসলে সৌর্যকে বরাবরই খুব পছন্দ করেন উনি, আর তুলোকে দেওয়া কথাও তো ভুলে যাননি। স্কুল থেকে কলটা আসার পর ভেবেছিলেন হয়তো কিছুটা সময় কাটিয়ে মেয়েকে বাড়ি পৌঁছে দেবে সৌর্য, কিন্তু স্কুল থেকে এত তাড়াতাড়ি মেয়েকে নিয়ে ওর সামনেই হাজির হবে কল্পনাই করেননি উনি। তাই প্রথমটায় একটু ঘাবড়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে হাসি মুখে দাঁড়ালেন। আন্টি, না মানে মা, আমি। কেমন আছো সৌর্য? অনেক দিন এ বাড়িতে আসনি, যোগাযোগও রাখনি, কিন্তু তাই বলে তো আর সম্পর্কগুলো মিথ্যে হয়ে যায় না, তাই না? না মানে আসলে আসলে মানে ওসব কিছুই নয়। এতদিন বাদেই বোধ হয় তোমার স্মৃতিভ্রম হচ্ছে। এক সময় তুমি আমাকে সম্পর্কের খাতিরে মা বলেই ডাকতে। আজ দূরত্ব বেড়েছে তাই আন্টি হয়ে গেছি, কিন্তু এখনো যে সম্পর্কটা একই রয়ে গেছে সৌর্য, অস্বীকার করতে পারো? মালাদেবীর প্রবল ব্যক্তিত্বের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সৌর্য। ঠিক কি বলবে জানা নেই। তা সব কথা বাইরে দাঁড়িয়েই করবে নাকি ভেতরে আসবে? তুলো, বাবাইকে নিয়ে ভেতরে এসো। না মানে আমি আসলে একটু তুলোকে নিয়ে। হ্যাঁ, তুলোকে নিয়ে কি? না সেরম কিছু নয়, ভাবছিলাম তুলোকে নিয়ে একটু বাইরে যাব। তুলোকে নিয়ে বাইরে যাবে? কোথায় যাবে? আসলে ওর সঙ্গে খানিকটা সময় কাটাবো। বাইরে কোনো রেস্টুরেন্ট কিংবা শপিং মল বা অন্য কোথাও ওকে নিয়ে একটু ঘুরে আসবো। তা হঠাৎ এতদিন পরে এমন চিন্তা এলো কি করে মাথায়? আর এই চিন্তাই এলোই যদি, আরো আগে এলো না কেন? আসলে তৃণার জন্য। ভয় পাও?
তাই তো? শোনো, তুমি তৃণাকে ঠিক যতটা ভয় পাও, আমিও ঠিক ততটাই ভয় পাই। তুলোকে নিয়ে বেরোনোর অনুমতি দেবার আমি কেউ নই। তুমি ওর বাবা, তুমি ওকে নিয়ে নিশ্চয়ই বেরোতে পারো। কিন্তু তৃণা যদি একথা জানতে পারে যে আমি তোমাকে অনুমতি দিয়েছি, তাহলে বিশ্বাস করো, চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। না না, আমি কথা দিচ্ছি, তৃণা ফেরার আগেই আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। কিন্তু যদি বিষয়টা তৃণা কোনো রকম ভাবে জানতে পারে, তাহলে যে... না না, আমি কথা দিচ্ছি, কোনো রকম ভাবেই তৃণা জানতে পারবে না। প্লিজ আমায় একটু তুলোকে নিয়ে বেরোনোর অনুমতি দিন। ওই যে বললাম, অনুমতি দেওয়ার আমি কেউ নই। শুধুমাত্র কয়েকটা কথা তোমাকে বলে রাখতে চাই। যেহেতু তোমার, তৃণার এবং তোমাদের মেয়ে তুলোর সঙ্গে তোমাদের সম্পর্কটা আর 5টা বাবা মায়ের মতন স্বাভাবিক নয়, তাই এই কটা কথা বলতে বাধ্য হচ্ছি সৌর্য। তুলোকে নিয়ে সময়ের মধ্যে বাড়ি ফিরবে। তৃণা এসে যদি কোনোভাবে জানতে পারে, তাহলে কিন্তু তার দায়ভার তোমাকেই নিতে হবে। আর একটা কথা মাথায় রেখো, এতদিন তুলোর বাবা সম্বন্ধে তুলোর প্রচুর কৌতূহল ছিল, হয়তো এখনো আছে, কিন্তু তাই বলে ওর বাবা সম্পর্কে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা তৈরি করিনি। আশা করি তুমিও তুলোর মা সম্বন্ধে তুলোর মনে এমন কোনো ধারণা তৈরি করবে না যা অনুচিত। না 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 না, একেবারেই নয়। আমি হঠাৎ তৃণা সম্পর্কে খারাপ কথা বলতেই বা যাব কেন? আমি তো তৃণাকে... থমকে গেল সৌর্য। চারপাশটা কেমন যেন অন্ধকার লাগছে। জানি সৌর্য, সব জানি। কেন যে তোমাদের মধ্যে এই দূরত্ব, তার কোনো সঠিক কারণ আমি আজও খুঁজে পেলাম না। তোমরা বড় হয়েছো, নাম করেছো, পরিণত হওনি। এক গ্লাস জল এগিয়ে দিলেন মালাদেবী। এসির 23 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেও ছেলেটা ঘামছে টেনশনে। চটপট ঢক ঢক করে জল খেয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো সূর্য। তাহলে তুলোকে নিয়ে বেরোই? হ্যাঁ, এসো, দুগ্গা দুগ্গা। কিন্তু যে কটা কথা বলে দিলাম, সে কটা কথা মাথায় যেন থাকে। ততটা ম্যাচিউরিটি কিন্তু তোমার থেকে আশা করি। হাসি মুখে তুলো আর সৌর্যকে বিদায় জানালেও মনে মনে প্রমাদ গুনলেন মালাদেবী। এরপর ওদের জীবনে ঠিক কি ঝড় আসতে চলেছে তা খানিকটা আঁচ করতে পারলেন তিনি। কি বন্ধুরা, কি হতে পারে এরপর অনুমান করতে পারছো কি? তৃণা যখন জানতে পারবে তুলো তার বাবার সঙ্গে দেখা করেছে, কি প্রতিক্রিয়া হবে তৃণার? তুলো কি মায়ের কথা শুনে আবার তার বাবাইকে ভুলে যাবে, নাকি শেষ পর্যন্ত সুপার হিরোর মতো সৌর্য সব কিছু ঠিক করে দেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই শুনতে হবে তোমাকে ভালোবেসে 6ষ্ঠ পর্ব, আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। এই দেখো, শেষ মুহূর্তে তোমাদের বন্ধু অন্তরা হাজির হয়ে গেছে। কেন বলো তো? ওই যে কয়েকটা কথা প্রীতম রোজ বলে যায়, আজকে আমার ওপর দায়িত্ব পড়েছে। এই কথাগুলো নাকি আমাকে বলতে হবে। তাহলে কি কি যেন বলতে হয় বন্ধুরা? হ্যাঁ, গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো গল্পটা। আর যারা যারা গল্প শুনে চলে যাও, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কেন এমন করছো বলো তো? চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাও সেই সঙ্গে প্রেস করে দিও, তাহলে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছবে। আর প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার তোমরা ভালোবাসার মরশুমের ভালোবাসার গল্পগুলো শুনতে পারবে। সময়টা? হ্যাঁ, প্রত্যেক মঙ্গলবার দুপুর 3:30 আর প্রত্যেক শুক্রবার সন্ধে 8টা। এবার আসি গত সপ্তাহে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে অনির্বাণ মান্না, ইশিকা নিথি, বিদিশা জাতি, অভিজিৎ, চন্দন মাইতি, শ্রীকান্ত ঘড়ুই, কণা রোজারিও, মোহিনী ভট্টাচার্য, ঈশানী ঘোষ, তন্ময় দাস, তিয়াশা নাথ।
এবার আসি এই সপ্তাহের প্রশ্নে। এই সপ্তাহের প্রশ্ন, ঘুমের মধ্যে ভয় পেয়ে তুলো যখন জেগে উঠেছিল তখন ঘড়িতে ঠিক কটা বাজছিল? কঠিন হয়ে গেল? মোটেই নয়। মন দিয়ে গল্পটা তো শোনোইনি। যাও আরেকবার শুনে এসো, তারপর সঠিক উত্তর দিয়ে দাও। অবশ্য ততক্ষণে যারা মন দিয়ে গল্প শুনে উত্তর দিয়ে ফেলেছে তাদের নামই ঘোষণা করব পরের সপ্তাহে। অর্থাৎ সর্বপ্রথম যে 10 জন সঠিক উত্তর দিয়েছে তাদের নামই ঘোষণা করা হবে। তা বলে তোমরা কিন্তু আশা ছেড়ো না, চালিয়ে যাও। বলা যায় না কখন লাক ফ্যাক্টর কাজ করে গেল। আজকে এই পর্যন্তই। ফিরব আগামী মঙ্গলবার রূপকথার প্রেমের গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকো ভালোবাসার মরশুম। কি বললে? সব গল্পগুলো শোনা হয়ে গেছে? তাতে কি, পুরনো গল্পগুলো শুনে এসো, দেখবে আরো একটু বেশি বেশি ভালো লাগছে। তাহলে আজ আসি, ভালো থেকো বন্ধুরা।